এখানে ঘেঁষাঘেঁষি জীবন, এখানে গোপনীয়তার নেই মালিকানা। মধ্যবিত্ত অভিজাত কলকাতার তলপেটের ভিতর সেঁধিয়ে আছে যে কলকাতা, তাকে কেউ ভদ্রভাষায় বসতি বলে ডাকে না, অবহেলায় বস্তি নামে চেনে। এখানে থাকেন যাঁরা, তারাও ভোটার, খাতায় কলমে নাগরিক। তবুও নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের অবকাশ তার নাগালের বাইরেই থেকে যায়। সরকার আসে যায়, বস্তির ভাগ্য ফেরে কি? নিজস্ব কি আছে, বাথরুম ফাথরুম নেই তো, ওই গঙ্গায় চান করি, বাথরুমে 5 টাকা দিয়ে যাই বাথরুমে। ভাই কিছু লাগে না, সব গাড়ি আছে, সব সরে যায়। থাকতে কষ্ট হয় না? ওদেরকে কষ্ট তো হয়, কি করবো তাহলে, কোথায় যাবো? যখনই ভোটের প্রচারে আসে আপনারা বলেন না যে আপনাদের জন্য বলা হয়েছে, কেউ শুনে না। ভোট ছাড়া আসে না, যখন ভোট হয় তখন আসে। কলকাতা পুরসভার একটি হিসাব বলছে শহরে প্রায় 5,500-এর কাছাকাছি বস্তি রয়েছে, যার মধ্যে 2000-এর আশেপাশে রেজিস্টার্ড এবং অধিকাংশই আনরেজিস্টার্ড। এই মুহূর্তে ঠিক আমি যেরকম জায়গায় বসে রয়েছি, এটিও এই আনরেজিস্টার্ড বস্তির অন্যতম উদাহরণ। প্রায় 15 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 1/3 পপুলেশন বস্তিতে থাকেন। নির্বাচন আসে যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিংবা এই রেল লাইন দিয়ে ঠিক রেলগাড়ির মতনই একেবারে দুরন্ত গতিতে ছুটে যায় প্রতিশ্রুতির বন্যা। কিন্তু সেই মানুষগুলোর জীবনে কি উন্নতি হয়, নাকি তাদের জীবন যে রেল লাইনেই সারাদিন কাটে সেই রেল লাইনেই থেকে যায়? কষ্ট আর আমাদের কষ্ট, গরিবদের খাটা খাওয়ার কষ্ট কি। ভোটের সময় যখন আসে লোক প্রচার টচার করতে আসে, ভোট দাও এসব বলছে, আর কি বলবে। তো মানে তারপরে আপনাদের জন্য কিছু করে দেবে বলেন? বলবে এ করবো ও করবো, পরে ভুলে যায়। রেলের জমি জবরদখল, সরকারি স্বীকৃতিহীন জীবন, ততটাও যেন নাগরিক নয় সেই জীবন। লাইনে মাথা রেখে ঘুমিয়ে পড়া শিশুর শরীরের উপর দিয়ে চলে যায় ট্রেনের চাকা। ঝুঁকির জীবন, প্রতিদিন ঠাঁই নাড়া হওয়া ভয়ের জীবন। এসব বলে যে ভোট যাদের যাদের থাকে দিতে হয়, আমরা তো কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় যে আমরা এই করে দেবো। না, আমাদের যখন ভাঙতে আসে তখন পার্টির লোকেরা দাঁড়িয়ে বলে, সাহায্য করে। এই তো জিআইপি রে ভাঙবার জন্য বলেছিল, যেই দিনে দিদি মানে মমতা দিদি এসছে সেই দিনে ভাঙে না, নাহলে আগে খুব ভাঙতো। ক্ষমতায় আসতে রাজনৈতিক দলগুলির বুঝি এই দরিদ্র মানুষগুলির অসহায়তাই সব থেকে বড় অস্ত্র। এই বস্তির মানুষগুলি থেকে এসেছেন হয় রাজনৈতিক দলের ক্যাডার, অথবা শুধুমাত্র ভোট ব্যাংক। আর দশকের পর দশক ধরে সেই ভোট ব্যাংকের জন্য সত্যিই কি উন্নয়ন হয়েছে? 3.5 দশক বা 1.5 দশক তৃণমূল কিচ্ছু করেনি, ওই একদম যেটা বললেন ভোট ব্যাংক। কলকাতা যখন সাহেব আমলে শহর হলো, বস্তি তার শরীর জুড়ে সেই সময় থেকেই। কলকারখানা বেড়েছে, এ শহরে কাজের সন্ধানে আসা মানুষের ঢল নেমেছে। তারপর 47, দেশভাগ, উদ্বাস্তু মিছিল, শহরের বস্তিরা বেড়েই চলেছে। 70-এর দশকে উন্নয়নের নামে বস্তি উচ্ছেদ থেকে সরে এসে বস্তি উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। বামফ্রন্ট সরকার গরিব মানুষ যাতে বস্তিতে থাকতে পারে তার জন্য কলকাতা এবং হাওড়ার বস্তিগুলোকে অধিগ্রহণ করা, এটা তার অধিকারের প্রশ্ন, তার বাঁচার প্রশ্ন, তার জন্য লড়াই। সেই লড়াইতে কারা তার পক্ষে? কেউ মালিকের পক্ষে, কেউ শ্রমিকের পক্ষে। যারা শ্রমিকের পক্ষে, শ্রমিকরা তাদের ভোট দেয়। যারা উদ্বাস্তুরা এসছে তার লড়াইয়ের পক্ষে বামপন্থীরা ছিল, বামপন্থীদের ভোট দেয়। তার মানে কি বামপন্থীদের অপরাধ হয়ে গেল যে এই লোকগুলো বামপন্থীদের ভোট ব্যাংক হয়ে গেল? আমি এইভাবে ভাববো। এই যে বস্তির গরিব মানুষগুলো, তাদের উন্নয়নের জন্য বামফ্রন্ট কাজ করেছে। কংগ্রেস তো কোনোদিন এই বস্তিগুলোকে ব্যক্তি জমিদারদের কাছ থেকে নিয়ে গরিব মানুষ সেখানে থাকবে এবং বস্তিতে জল, কল, পায়খানা, রাস্তাঘাট, বিদ্যুৎ এবং একেবারে পিচ রাস্তা, সিমেন্টের রাস্তা, এই ব্যবস্থা তো 77 সালের আগে পশ্চিমবাংলায় ছিল না। তখন সিদ্ধার্থবাবু সরকার, কংগ্রেস সরকার ছিল না। এটা হয়েছে 77 সালের পরে কলকাতার। যার ফলে বামপন্থীরা এক সময়ে এই গরিব মানুষগুলো থেকে প্রচুর সমর্থন পেয়েছে। তৃণমূল আমলে কলকাতার বস্তিদের নতুন নাম দিয়েছে পুরসভা। গলির মুখে বোর্ড বসেছে উত্তরণ। কিছু কিছু এলাকায় বস্তির ঝুপড়ি ভেঙে বস্তির বাসিন্দাদের জন্যই বহুতল বানিয়ে দিয়েছে পুরসভা। কিন্তু বস্তি জীবনে উন্নয়নের মুক্ত বাতাস পৌঁছেছে কি? আপনি আমাদের কলকাতা শহরে যদি সকল বস্তি যান, আমি আবার বলছি সকল বস্তি, মানে আগেকার দিনে তার সংখ্যা অনেক কমে গেছে।
আমরা এখন সেটা বাংলার বাড়িতে কনভার্ট করছি। আপনার জন্য শুনলে খুশি হবেন যে কলকাতা শহরে আমরা প্রচুর বাংলার বাড়ি তৈরি করছি, যেখানে এই সকল উত্তরণ বলুন, বস্তি বলুন, এই মানুষগুলোকে নিয়ে তাদেরকে জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য চেষ্টা করছি। উত্তর কলকাতারই একটি বস্তি, প্রায় 750 লোক বসবাস করেন, 4টি বাথরুম, গার্বেজ ফেলার জন্য একটা ড্রাম পর্যন্ত নেই, কোথাও প্রপার নিকাশির সমস্যা রয়েছে, বস্তিতে জল জমে। আলটিমেটলি মানে এই যে ভোট ব্যাংকটা, মানে যে কোনো রাজনৈতিক দল রয়েছে, তাদের ক্ষেত্রে কেন মানে উন্নয়নটা এতটাই কম পৌঁছায়, সেটা যে কোনো আমলে, শুধু আপনাদের আমল বলছি না, যে তাদের বস্তি জিনিসটার আর কি পরিবর্তন হয় না। বাংলার বাড়ি তো তখন হবে যখন তার নিজের জায়গা থাকে। আপনার সাথে আমি এটা পুরোপুরি সাপোর্ট করতে পারি, মিলতে পারি না। কোনো বস্তি অন্ধকার নেই, সব বস্তিতে আমি আলো লাগিয়েছি, সব বস্তিতে। একটা বস্তি বলবে না যে অন্ধকার আছে। সব বস্তিতে আমি শৌচাগার তৈরি করেছি, সব বস্তিতে রাস্তা তৈরি করেছি, ঠিক আছে। এবার ড্রেনেজের কয়েকটা জায়গায় প্রবলেম আছে, সেটা আমি কেন প্রবলেম সেটা আপনাকে বলে দিই। যেখানে বড় নিকাশি নালা, সেই নিকাশি নালাটা হয়তো দেখা যাবে সার্ফেস বা কাঁচা আছে, সেখানে আমি পাইপ চার বসাতে পারছি না। সেই জায়গাটা যদি ডেভেলপ হয়ে যায়, তারপরে আউটফলটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি বস্তিত সেই পাকাটা করে ফেলতে পারি। খাওয়া, বসা, ঘুম একই জায়গায় যে ঘরে, সেখানে উন্নয়নের আলো না পৌঁছালেও ভোটের হাওয়া ঠিক পৌঁছে যায়। ভোটার স্লিপ নিয়ে ভোট বাবুরা পৌঁছে যান, মাইক লিফলেট হাতে পৌঁছে যান নেতারাও। দলীয় রঙের ছোপ পড়ে ম্যাড় বস্তি জীবনে। কেউ কি সরকার আসছে, গরিবের দিকে কেউ দেখছে না, ঠিক আছে। কি মমতা বন্দ্যোপাধ্যায় বলো, ইয়া মোদি বলো, ইয়া যে বি কোনো বি সরকার বলো, গরিবকে কেউ চাইছে না। সবাই এইটাই চাইছে গরিব সরে যাক, বড় লোক ঢুকে যাক। তো আমরা এতটাই চাই যেন আমাদের বাল বাচ্চা একটু ভালো তো শিক্ষা পায়, ভালো মতন ডিপ্লোমেন্ট পায়, ভালো একটা সার্ভিস চাকরি পায় বিনা ঘুষ দিয়ে। স্বাধীনতার পর প্রায় 8 দশক অতিক্রান্ত, আর এই 8 দশকে বস্তি উন্নয়ন মানে হাতে গোনা কয়েকটি শৌচাগার, অথবা সামান্য কিছু নিকাশির ব্যবস্থা, অথবা পানীয় জলের বন্দোবস্তটুকু। কিন্তু সামগ্রিকভাবে এই যে বস্তিবাসীদের উন্নয়ন, তা নিয়ে সত্যি কি কখনো কোনো রাজনৈতিক দল সচেষ্ট হয়েছিল? কেন দিনের পর দিন বেড়েই চলেছে বস্তির সংখ্যা? নতুন সরকার আদেও কি এদের জন্য কিছু করবে?